রাজধানীতে গত 4 দশকে জনসংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। বেপরোয়া আরে বেড়ে উঠেছে উঁচু ভবন, কিন্তু নগরায়ন হয়েছে নিছক বাজার চাহিদার ভিত্তিতে, যেখানে পরিকল্পনা, বিল্ডিং কোড কিংবা সড়কের প্রশস্ততা বা উন্মুক্ত জায়গা সংরক্ষণ কোনোটিই যথাযথ অনুসরণ করা হয়নি। বিস্তৃত ফুটপাত, উদ্ধার পথে গলি খোলা রাখা কিংবা ভবনগুলোর মধ্যে পর্যাপ্ত দূরত্ব রাখা, এইসব নিয়ম কাগজে আছে কিন্তু তা বাস্তবে নাই। রাজুকের নির্দেশনা অনুযায়ী বহুতল ভবন নির্মাণের সয়েল টেস্ট কিংবা থেকে শুরু করে স্ট্রাকচারাল ডিজাইন সবই অনুমোদন সাপেক্ষ, কিন্তু বাস্তবে দেখা যায় অসংখ্য ভবন কোনো প্রকৌশলী ছাড়াই নির্মিত হয়েছে। অনেক ভবনের নকশা অনুমোদিত নয়, আবার অনেক ভবনে অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা যোগ করা হয়েছে। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক সমীক্ষা বলছে, ঢাকার 94% ভবনই অবৈধ ও অনুমোদনহীন। বিশেষজ্ঞদের ভাষায় এমন নির্মাণ ঢাকাকে একটি মৃত্যু নগরীতে পরিণত করেছে। আর এর মধ্যে গতকাল এবং আজকে দুটি বড় ভূমিকম্প, বড় মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দিয়ে গেছে পুরো দেশকে। কি হবে এর থেকে যদি বড় কোনো ভূমিকম্প হয় বাংলাদেশে, ঢাকা শহরের কি হবে কিংবা দেশের কি হবে, সে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। এবং আজ সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আর একটু বড় মাত্রার ভূমিকম্প হলে কি হবে প্রসঙ্গ রেখেছি আজ, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে এরই মধ্যে আমার সাথে যুক্ত হয়েছেন প্রকৌশলী হাসমতুজ্জামান, অগ্নি নিরাপত্তা বিশ্লেষক। এবং জানিয়ে রাখি যে আর কিছুক্ষণের মধ্যে আমাদের আরও একজন অতিথি আমাদের সাথে যুক্ত হবে। হাসমতুজ্জামান, আপনাকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করতে চাই। এবং যেটা বলছিলাম যে আর একটু বড় মাত্রার ভূমিকম্প হলে কি হবে। গতকালের ভূমিকম্প 5.7 মাত্রা, যার রিক্টার স্কেলে যার পরিমাপ করা হয়েছে, এবং আজকে গাজীপুরে 3.3 মাত্রার একটা ভূমিকম্প। এই এত স্বল্প সময়, এবং দেখা গেছে যে আমরা বিভিন্ন হিসাব মতে দেখা গেছে যে প্রায় 24 মাসে 19টি মতো ভূমিকম্প বাংলাদেশে বা ঢাকা শহরে সারা দেশে অনুভূত হয়েছে। এত ঘন ঘন ভূমিকম্প কি বার্তা দিচ্ছে জনাব হাসমতুজ্জামান? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। ভৌগোলিকভাবে আমরা যে জায়গায় অবস্থান করছি সেটা খুব ভয়ানক দুর্যোগের একটা জায়গা। আমাদের এবং আমাদের নিচে, মাটির নিচে অনেক ভ্যাকুয়াম আছে, ভয়েড আছে। ভূমিকম্প হলো সেই ভয়েডগুলোর উপর থেকে শিলা স্তর, মাটির স্তর নিচে পড়ে যাচ্ছে, অনেক বড় বড় স্তর। এই বড় বড় স্তর পড়ে যাওয়ার ফলে উপরের স্তরটা আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। গতকালকে তেমনি একটা বড় স্তর পড়ে গেছে। উপরের স্তরটা পাতলা হলে একসময় এই উপরের স্তরটা পুরোটাই ভেঙে নিচে পড়ে যাবে। যখন ভেঙে নিচে পড়ে যাবে তখন ইনফ্যাক্ট উদ্ধার করার মতো কোনো অবস্থা থাকবে না, উদ্ধার করার মতো কোনো লোকজন থাকবে না, কোনো গভর্নমেন্টের কোনো ইনফ্রাস্ট্রাকচার কার্যত থাকবে না। কারণ রাস্তাঘাটটি কিন্তু যে উদ্ধার করতে যাওয়ার জন্য যে রাস্তাঘাট, সে রাস্তাঘাট ঠিক থাকবে না। তো এটা একটা হতে পারে। আর একটা বিষয় যেটা হলো, মাটির নিচ দিয়ে আমাদের কিন্তু বিশেষ করে ঢাকা শহরে অনেক গ্যাসের পাইপিং গোটা শহর জুড়ে নেটওয়ার্ক আছে, এই জ্বালানি গ্যাস, এবং সে সাথে ইলেকট্রিক্যাল লাইনও কিন্তু মাটির নিচ দিয়ে অনেক চলে গেছে। মাটির উপর দিয়েও ঘনবসিত হওয়ার ফলে অনেক মাটির উপর দিয়ে ইলেকট্রিক্যাল লাইন চলে গেছে। যখন এ ধরনের ডিজাস্টার হবে, সেই ডিজাস্টার হওয়ার সাথে সাথে এই গ্যাসের লাইনে ক্র্যাক হবে, গ্যাস বের হয়ে আসবে, এবং একটু কোথাও সোর্স পেলেই সেখান থেকে আগুনের সোর্স পেলে আগুন ধরে যাবে গোড়াটা। সেই সাথে ইলেকট্রিক্যাল লাইন যেগুলো আছে, সেই ইলেকট্রিক্যাল লাইনও শর্ট সার্কিট হয়ে যাবে। শর্ট সার্কিট হয়ে আমাদের যে অবস্থা তৈরি হবে, একটা ভয়ানক সংকট তৈরি করবে, যেখানে ইনফ্যাক্ট উদ্ধার করার মতো কোনো ব্যবস্থা থাকবে বলে আমি মনে করি না। কেননা আমাদের বিল্ডিংগুলো রাস্তার সাথে এত কাছাকাছি লাগানো যে সেখানে কোনো যদি বিল্ডিং একটা পড়ে যায়, সেই পড়লে ওটা রাস্তার উপরে পড়বে, রাস্তার উপর পড়ার সাথে সাথে কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে যাবে, যেটাতে উদ্ধার করতে যেতে পারবে না। শুধু তাই না, যদি এত বড় মাত্রার ভূমিকম্প হয় কিংবা কোনো একটা দুর্যোগ দেখা দেয়, সেক্ষেত্রে বলা হয় যে ফাঁকা জায়গায় বেরিয়ে আসার কথা। এই ফাঁকা জায়গায় বেরিয়ে আসার কথাটা বলা হয় ঠিকই, আসলে কি ঢাকা শহরে সেই ফাঁকা জায়গাটা আছে? ঠিক আমার উদাহরণ দিয়ে বলি, গতকালকে আমি যে বাসায় ছিলাম সেটা 14 তলা বিল্ডিং। সবাই দেখছি নিচে নেমে গেছে, সামনে রাস্তায় নেমে গেছে। আমি আমার স্ত্রীকে নিয়ে
খালের ধারে চলে গেছি। কারণটা বলছি যে যেখানে গেছে সবাই দাঁড়িয়েছে সেটাও নিরাপদ না, কারণ এই বিল্ডিংগুলোতে যদি পরবর্তী সময় আবার শেকিং হয় তাহলে কিন্তু ঠিক রাস্তার উপরেই হোক আর যে কোনো পড়বে এবং কেউই তাতে বেঁচে থাকবে না। কাজেই সে জায়গাটা নিরাপদ নয়। নিরাপদ আসলে দেখতে হবে যে একটা পাশের বিল্ডিংটা ভেঙে কতদূর পর্যন্ত আসতে পারে, তার বাইরে জায়গাটা হলো নিরাপদ জায়গা। তো সেক্ষেত্রে আসলে সেরকম কোনো ফাঁকা জায়গা আমরা দেখি না, এবং একটার পর একটা বিল্ডিং গুলো যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে গায়ে গা লেগে বিল্ডিং গুলো উঠছে, এবং গতকাল আমরা বিভিন্ন চিত্র দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি এবং মূলধারার গণমাধ্যমেও দেখেছি যে একটা বিল্ডিং রীতিমতো কাঁপছে। মানে অর্থাৎ আমরা দেখছি যে 2 দিন আগে যে জায়গায় খাল ছিল, খানাখন্দ ছিল, সেই জায়গাটাতে হঠাৎ করে রাতারাতি একটা বিল্ডিং উঠে, মানে একটা অট্টালিকা উঠে গেছে। তো এই বিষয়গুলো অনুমোদনের যে জিনিসটা, যে বিষয়টা, যে আগে এখানকার সয়েল টেস্ট করা কিংবা বিল্ডিং কোড মেনে চলা, বা কিংবা আমার তো মনে হচ্ছে এখনো সবকিছু কাঁপছে গতকালের আতঙ্ক থেকে, আমার মনে হচ্ছে যেটা। তো সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো দেখে কারা? এই যে মানে একটা খালের মধ্যে একটা অট্টালিকা উঠে যাচ্ছে, বহুতল ভবন উঠে যাচ্ছে, এই বিষয়গুলো নজরদারি রাজুকেরই তো করার কথা। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অবশ্যই রাজধানীর ভিতরে যেগুলো হবে, রাজধানী বলতে গেলে এখানে কিন্তু পরিসীমা, ঢাকা মহানগরীর পরিসীমা কিন্তু অনেক দূর, গাজীপুর নারায়ণগঞ্জ পর্যন্ত। তো এর ভিতরে যে এস্টাবলিশমেন্টগুলো হবে সেটা দেখার দায়িত্ব এক রাজুকের। আরও একটা প্রতিষ্ঠানকে বলবো, ডাইপ, সে ডাইপ নামে একটা সরকারি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের। আর সবচেয়ে বেশি দেখার কথা যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটা কিন্তু এখনো জন্ম নেয়নি। আমরা বরাবর বলে থাকি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে বিল্ডিং করতে হবে। এই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডেরই একটা জায়গায় একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারে যে এই কোডটা কে দেখভাল করবে, তার জন্যে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি হওয়ার কথা। সেই অথরিটির ভিতরে কারা কারা থাকবে সেটাও স্ট্রাকচার করে দেওয়া আছে। তাদের ক্ষমতা কি থাকবে, টার্মস অফ রেফারেন্স সব কিছু ওখানে উল্লেখ করা আছে। যেমন আপনাদের নির্বাচন কমিশন, কর কমিশন, বিভিন্ন কমিশন, বিদ্যুৎ কমিশন, সমস্ত যেমন এরকম কমিশন আছে, ঠিক তেমনি এটাও আর একটা কমিশন। সেটা তৈরি হওয়ার কথা, যেটা 2020 সালে যখন বিএনপিসি পাস হয় তখন এটা কথা লেখাও আছে, বাট অদ্যাবধি এটা এখনো তৈরি হয়নি। এদেরই কিন্তু কথা ছিল যে তারা এই বিল্ডিং ইমারত নির্মাণ বিধিমালা যেটা মানে অথবা বিএনপিসি যেটা ভায়োলেশন হচ্ছে, সেই ভায়োলেশনটা দেখভাল করবে, এবং তাদের ক্ষমতা দেওয়া হয়েছে নিম্ন আদালতের বিচারকের সমান। কেমন যে তার অর্থ হলো যে ওনারা যদি ওনাদের বিরুদ্ধে যদি কেউ আপিল করতে চায় তাহলে উচ্চ আদালতে যেতে হবে। জনাব হাসমতুজ্জামান, আমি আপনাকে যেমনটা বলছিলাম যে আমার এখন পর্যন্ত সবকিছু কাঁপছে, আসলে কাঁপছে না, একটু আগে আরেকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আপনি কি অনুভব করেছেন, উপলব্ধি করেছেন কিছুটা? আমি এখানে বসেই দর্শকদের জানাতে চাই যে কিছুক্ষণ আগে আবারও একটা ছোট মাত্রার হোক আমরা ভূমিকম্প অনুভূত করেছি। সুতরাং যে যেখানে থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন। আমরা আমাদের আলোচনায় ফিরতে চাই, ভূমিকম্প নিয়ে আমরা আলোচনা করছি। হাসমতুজ্জামান, প্লিজ আপনি কন্টিনিউ করেন। জি, আমাদের একটা বিষয় আমি উল্লেখ করব, আমরা বাঙালি, সারা বিশ্বে যেটা মানে সেটা হলো কমপ্লায়েন্স। এই কমপ্লায়েন্সের কিন্তু বাংলা প্রতিশব্দ নাই। এর অর্থ হলো যে আমরা কমপ্লায়েন্স বুঝি না, অথবা কমপ্লায়েন্স মানিও না, মানতে চায় না, শর্টকাটে লাইফ লিড করতে চায়। আমাদের জনসংখ্যা, ইভেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের চেয়েও 3 গুণ প্রতি বর্গ কিলোমিটারে। ভারতে প্রায় 400 জন লোক, আমাদের সেখানে বাস করে প্রায় 1280 জন লোক প্রতি বর্গ কিলোমিটারে। তার মানে একই ধরনের দুর্ঘটনা যদি ভারতে হয় তাহলে যতজন লোক মারা যাবে গড়পড়তা, সেই দুর্ঘটনা যদি বাংলাদেশে হয় তাহলে তার 4 গুণ লোক মারা যাবে। আরও এই এত ঘনবসতিপূর্ণ এলাকায় আমাদের বসবাস প্লাস সব কিছুতেই এত ঠাসাঠাসি যে আমরা আর এই কমপ্লায়েন্সের দিকে যেতে পারি না। আমাদের ন্যাশনাল বিল্ডিং কোডও আমরা বলবো দুর্বল। এই কোডটা সারা পৃথিবীর বিভিন্ন কোড দেখে দেখে তৈরি করা হয়েছে, বাট আমাদের যেহেতু দুর্ঘটনা বেশি হবে এবং আমাদের লোকজন সচেতন না, আমাদের কোডটা আরও বেশি স্ট্রং হওয়া উচিত ছিল। কিন্তু আমি দুঃখের বিষয় বলবো যে আমাদের স্ট্রাকচারাল কোডটা যথেষ্ট স্ট্রং, বাট ফায়ারের যে কোডটা, আগুনের যে কোডটা আছে সেটা অনেক দুর্বল। আমি
এটার তদারকির সাথে জড়িত ছিলাম, যার ফলে আমি জানি যে এটা অনেক দুর্বল। তারপরেও আরেকটা বিষয় বলবো যে আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, তাদের একটা বিধিমালা তৈরি করা হয়েছিল 2014 সালে। ওদের একটা বিধিমালা, সেই বিধিমালাটা স্থগিত করে রাখা হয়েছে গত 11 বছর ধরে। তার মানে কি হলো যে এই স্থগিত বিধিমালাটা যতদিন পর্যন্ত রিলিজ না হচ্ছে, আমরা তাদের সাথে মিলে, ফায়ার সার্ভিসের সাথে মিলে আমরা আবার বিধিমালাটা পুনঃপ্রণয়ন করেছিলাম, কিন্তু এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 11 বছর ধরে আটকে আছে, এটা আর রিলিজ হচ্ছে না। তার মানে তাদের হাতেও কিন্তু যথাযথ কোড নাই। আরও একটা দুর্বল দিক বলবো, সেটা হলো সারা পৃথিবীতে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স হলো দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে। দুঃখের বিষয়ে আমাদের এই ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। একটা ছোট্ট বিরতি নেই, অবশ্যই এই বিষয়টা জানতে চাই। দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে যে বিষয়টি হওয়ার কথা ছিল, সেটি কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে? নিশ্চয়ই আমরা আমাদের অতিথির কাছে সে প্রশ্ন। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা, আপনাদের সাথে আমি সোনিয়া হক আছি। আর আরেকটু বড় মাত্রার ভূমিকম্প হলে কি হবে, এমনটা আশঙ্কায় পুরো দেশ। আমরা আজকে কথা বলছি, আমার সাথে প্রকৌশলী হাসমতুজ্জামান আছেন, অগ্নি নিরাপত্তা বিশ্লেষক। তিনি বলছিলেন, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন। বিল্ডিং কোডের কথা বলেছেন হাসমতুজ্জামান, আপনি আইনের কথা, ভবন নির্মাণ আইনের কথা বলেছেন। এই বিষয়গুলো আসলে কতটুকু কাজ করে, শেষ পর্যন্ত কি কাজ করছে? এই আইন করে, বিধিনিষেধ মেনে বিল্ডিং নির্মাণের যে বিষয়টি আছে, সেগুলো কি কাজ করছে? অবশ্যই কাজ করে, সারা বিশ্বে করছে। এমনকি আমাদের দেশেও একসময় দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক আগুনের দুর্ঘটনা ঘটতো এবং ভূমিকম্পে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষতি হতো। এবং হুড়োহুড়ি করে নামতে যেয়ে অনেক লোক আহত হয়ে গেছে, মারা গেছে। 2014 সালে, 2013 সালে রানা প্লাজা দুর্ঘটনার পর থেকে আমাদের বিদেশি বায়াররা বাধ্য হলো কমপ্লায়েন্স বডি তৈরি করার জন্য। একটা হলো অ্যাকর্ড এবং আরেকটা হলো অ্যালায়েন্স। তার মানে যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করতে হলে ফ্যাক্টরিটা তাদেরকে দিয়ে ইন্সপেকশন করে নিতে হবে, তাদের কমপ্লায়েন্সের প্রসেসিংয়ের মাধ্যমে গেলে তবে তারা অ্যালাউ করতো। এই দুটো প্রতিষ্ঠান কিন্তু কমপ্লায়েন্স চেকলিস্ট করে গার্মেন্টস ওনারদেরকে বাধ্য করেছে সেফটি মেজার নেওয়ার জন্য। এই সেফটি মেজার করার ফলে এখন কিন্তু গার্মেন্টসের দুর্ঘটনা সেই লেভেলে নেয়। তো যে সমস্ত গার্মেন্টস, অধিকাংশ গার্মেন্টসের দুর্ঘটনা ঘটে, আপনি জানেন যে তাদের বাইরেও কিন্তু বেশ কিছু গার্মেন্টস আছে যারা এক্সপোর্ট করে না, সে সমস্ত গার্মেন্টসে কিন্তু দুর্ঘটনা ঘটে, কেন সেখানে কমপ্লায়েন্স নাই। তো এটা মানে যদি সেফটি ঠিক মতো মেনে চলা যায়, তাহলে কিন্তু আপনার এটা কমপ্লায়েন্স করবে। আমি ঠিক এখানেই বলি, এখানে যদি আপনার স্প্রিংকলার সিস্টেম থাকে, ফায়ার স্প্রিংকলার সিস্টেম থাকে, যে কোনোভাবে কোথাও যদি আগুন ধরে, আগুন ধরার সাথে সাথে কিন্তু স্প্রিংকলার বাস্ট হয়ে ওই স্প্রিংকলারগুলোই কিন্তু এখানকার আগুনকে আপনাকে সাপ্রেস করে দিতে পারে। এখন যদি এখানে যদি স্প্রিংকলার না থাকে, কোনো কারণে যদি আগুন ধরে যায়, চারপাশে আমি যা দেখতে পাচ্ছি যে যত ফায়ার লোডের ম্যাটেরিয়াল আসছে, তাতে কিন্তু আমরা বের হতে পারবো না। আবার এ সমস্ত জায়গাতে কিন্তু সুনির্দিষ্টভাবে 2টা এক্সিট হয়ে থাকতে হবে, মিনিমাম 2টা এক্সিট হয়ে থাকতে হবে, যেটা আমি দেখতে পাবো, কোনো থাকবে না, বাধা থাকবে না। তো এগুলো না থাকার ফলে কিন্তু দুর্ঘটনাগুলো আরও বেশি থাকে। তো যদি সেফটি মেজারমেন্টগুলো ঠিক মতো নেওয়া হয়, সেফটি কমপ্লায়েন্স চেকলিস্ট ঠিক মতো নেওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই পরিস্থিতি উন্নতি হবে। অ্যাটলিস্ট যেটা হলো, যে ধরনের ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতিটা এতটা বেশি হবে না। আমি একটু সময় নিচ্ছি। আপনি আমাদের বিমানবন্দরে, ঢাকা বিমানবন্দরে আগুন ধরলো, আপনারা সবাই খেয়াল করেছি যে আগুন একেবারে নিজে নিজে নিভে যাওয়া না পর্যন্ত কেউ এটা সামাল দিতে পারেনি। এটা তো হওয়ার কথা ছিল না। ওটা আগুন ধরবে, যেভাবে হোক না কেন ধরবে। প্রথমত হলো আগুন যেন না ধরে সে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। প্লাস ধরলেও সেখানে পানি প্লাস বিভিন্ন আইটেম, যে কেমিক্যাল গোডাউন, সেখানে আপনার কেমিক্যাল সাপ্রেশন সিস্টেম আছে, ফোম সাপ্রেশন সিস্টেম আছে, সেগুলো সহ দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। এবং ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার ভিতরে এটা কিন্তু সাপ্রেস করার কথা ছিল, কিন্তু এটা বহুক্ষণ সময়। তার মানে আমরা প্রস্তুত না। আমাদের খরচ করি বটে, অধিকাংশ জায়গায় খরচ করি না, খরচ করলেও যথাযথভাবে খরচ হয় না। আর এটা না করলেও দেখভাল করার কেউ নাই বিধায় আমরা ঠিক ওই মানে অলমাইটি আল্লাহর ইচ্ছা। অবশ্যই আমরা সেখানেই ভরসা করে বসে থাকতে পারি, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আমি যদি আরেকটু যুক্ত করি হাসমতুজ্জামান, সেটা হলো যে বলা হয়ে থাকে যে দিনের বেলায় 6.9 মাত্রার ভূমিকম্প হলে পরে সেখানে প্রায়
রাজধানীতে কমপক্ষে 8,64,619টি ভবন ধসে পড়তে পারে, যাতে প্রায় 2 লাখ মানুষ নিহত হওয়ার ঘটনাও ঘটতে পারে। মানে এত বড় ক্ষয়ক্ষতি সামলানোর মতো কিংবা তা মোকাবেলা করার মতো আপনি যেটা বলছিলেন, আসলে সেই সামর্থ্য বা সেই সক্ষমতা আমাদের আছে কিনা? আমরা তো প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করতে পারবো না, সেটাকে আমাদেরকে একটা মিনিমাইজ করার ইতে আসতে হবে। তো সেক্ষেত্রে সেই সক্ষমতা আমাদের আছে কিনা? আমরা বলবো যে এ ধরনের দুর্ঘটনা যদি হয়, অন্তত ঢাকা শহরে আমরা প্রস্তুত না। কারণ এক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কতটা ঘটনা সামাল দেবে? আপনারা ইভেন দেখেছেন যে এখানে একটা রাজধানী শহরে যদি একটা ঘটনা ঘটে, তবেই সেখানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যেতে প্লাস তাদের কাজকর্ম চালাতে হিমশিম খেয়ে যায়। তো এটা যখন গোটা শহরে এরকম ঘটনা ঘটবে, এই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দিয়ে কিন্তু কাজ হবে না। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই উচিত যে নিজস্ব আপনার ডিফেন্স তৈরি করা, নিজস্ব সক্ষমতা তৈরি করা। এটা প্রত্যেকটা প্রতিষ্ঠান, যেমন আমাদের কোডেও আছে যে বিল্ডিং একটা সার্টেন হাইটের উপরে গেলেই সেখানে কিন্তু নিজস্ব রিজার্ভার থাকতে হবে, ফায়ার পাম্প থাকতে হবে, ফায়ার প্রোটেকশন সিস্টেম থাকতে হবে। এটা অধিকাংশ বিল্ডিংয়ে কিন্তু এটা নাই। সো আমরা প্রস্তুত না, এক কথায় বলতে পারি। তো সেক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় যে সমাধানটা কি? এটার সমাধানও তো লাগবে এবং আইনের যথাযোগ্য মানে প্রয়োগেরও তো একটা প্রয়োজন রয়েছে। সমাধানটা কি হতে পারে? মানে এই যে আমি যদি বলি আর একটু যোগ করি, সেটা হলো যে ভৌগোলিক অবস্থান কিংবা বায়ুমণ্ডল বা বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানের কথা আপনি বলছিলেন শুরুতেই, যে এইসব কারণে এক ধরনের প্রভাব তো পড়ছে। এটা কি ধরনের প্রভাব? মানে এই যে ফল্ট আছে গুলশানের নিচ দিয়েই আমরা জানি যে গুলশান সহ বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে কয়েকটি ফল্টের উপরে অবস্থিত, এমনটাও বলা হয়। সেক্ষেত্রে আসলে সেই জায়গাগুলোর কি হবে? এই যদিও আমি ভূমিকম্প বিশারদ নয়, আসার কথা ছিল ডক্টর মেহেদী হাসান আনসারের অন, উনি এখনো পৌঁছাননি। তো এগুলো সম্পর্কে যদি কথা বলতে হয় তাহলে বলে যে ওখানে একটা ফাটল তৈরি হবে, যেটা অলরেডি দেখছেন যে নরসিংদীর অনেক এলাকায় কিন্তু ফাটল তৈরি হয়েছে। তো এটাতে ভূমিকম্প আরেকটু বেশি হলে ভূমিধস হবে, এবং ভূমিধস হলে সেখানে ফাটল তৈরি হবে। এই ফাটলের ভেতরে যে গ্যাসের লাইনগুলো আছে, সেই গ্যাসের লাইন থেকে কিন্তু গ্যাস বেরোতে থাকবে। আমরা ভবন ভেঙে পড়ার কথা বাদই দিলাম, ভবনটা তো ওই ফাটলের উপর যে ভবনগুলো থাকবে সেই ভবনগুলো তো ধসে পড়বে, ভেঙে পড়বেই। সেই সাথে গ্যাসের লাইনগুলো কিন্তু এটা ফেটে যাবে এবং সেখান থেকে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস বের হতে থাকবে। এই গ্যাস বের হতে থাকলেই কিন্তু কোনো না কোনোভাবে সেখানে আগুন ধরে যাবে। এই আগুন কিন্তু আর সহজে বন্ধ হবে না। এটা একটা বিষয় আছে। আর একটা ভৌগোলিক অবস্থানের কথা বলছি, যে আমরা জলাশয় ভরাট করে ফেলছি। এই একের পর এক জলাশয় ভরাট করার ফলে আমাদের উপর থেকে যে মেঘটা কিন্তু, যেটা সমুদ্রে মেঘটা তৈরি হয়ে পাহাড়ের দিকে যাচ্ছে, সেই মেঘটা কিন্তু ঠান্ডা আবহাওয়ায় এসে ওই মেঘের ভিতরে যে জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্প কনডেনসেট হয়ে আমাদের বৃষ্টি আকারের নিচে পড়ে, অথবা বৃষ্টি আকারের নিচে না পড়লেও অন্তত এই জায়গাটা ঠান্ডা থাকে। আমাদের জলাশয় না থাকার ফলে কিংবা জলাশয়ের পরিমাণ কমে যাওয়ার ফলে হচ্ছে কি, এই মেঘগুলোর কনডেনসেট হচ্ছে না, কনডেনসেট না হওয়ার পর নিচে নামছে না, এটা উপরেই থাকছে। যার ফলে আমাদের ভেতরের বায়ুমণ্ডলের টেম্পারেচার কিন্তু 45 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 45-46 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উঠে যাচ্ছে। এত হাই টেম্পারেচার হওয়ার ফলে যেটা হয়ে যাচ্ছে যে আমাদের আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, যেটা রিলেটিভ হিউমিডিটি, সেই রিলেটিভ হিউমিডিটি কমে আসছে। এই রিলেটিভ হিউমিডিটি যত কমে আসবে ততই কিন্তু আগুনের ফুলকি অর্থাৎ আগুন জ্বলার সম্ভাবনা বেশি হয়ে যাবে। তাতে অল্পতেই এটা দেখা যাবে যে আগুন ধরে যাবে, অল্প কিছু ইভেন ঘর্ষণে। আপনি জানেন যে আমার যখন চুলে সাবান দিচ্ছি অথবা শ্যাম্পু দিচ্ছি, চিরুনি দিলে ওখানে আপনার আগুন তৈরি হবে, সেই আগুনটা তৈরি হবে অবশ্যই। আমি জনাব হাসমতুজ্জামান, আপনাকে এই অংশে একটু থামাই, কারণ আমাদের আরো একজন আলোচক আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন। মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক পুরকৌশল বিভাগ বুয়েট, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। হাসমতুজ্জামান, আপনি যদি একটু কন্টিনিউ করতেন, আপনি যদি আমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে আরো একটু বলতেন, তবে আমরা পরবর্তীতে মেহেদী আহমেদ আনসারীর কাছে ফেরত যেতাম। আমাদের বিষয়টা হলো প্রথমত সচেতনতা তৈরি করা,
যাতে আগুন না ধরে, ভূমিকম্পের পরবর্তী যে প্রেক্ষাপটের কথা বললাম যে আগুন ধরে যেতে পারে, সে আগুন যেন না ধরে সে ধরনের, বিশেষ করে বিল্ডিংয়ের নিচে আমরা দেখছি একটা বিল্ডিংয়ে, আবাসিক বিল্ডিংয়ে আমরা উপরে বসবাস করছি, নিচের তলায় দোকান আছে এবং সেই দোকানের ভিতরে এলপিজি গ্যাস সিলিন্ডার অনেক রাখা আছে। আমি যদি একটু আমি পরে এসেছি, এমন এই পাইপলাইনে যে গ্যাস আছে সেটাও যদি আপনার লিক করে সেখানে আগুন ধরতে পারে। জাপানে এরকম প্রচুর হয়েছে। আমি জাপানে যখন কাজ করি দেখা গেছে যে ওদের গ্যাস সাপ্লাই আমাদের গ্যাস সাপ্লাই ওদের গ্যাস সাপ্লাই একই। গ্যাস সাপ্লাই যদি কোনো লিকেজ হয় তাহলে হবে, কিন্তু এই গ্যাস সাপ্লাই আগুন ডিটেক্ট করার জন্য জাপানে একটা সিস্টেম বসানো আছে। 2000 পরে নেপাল আর্থকুয়েক হওয়ার পরে জনাব মেহেদী আহমেদ আনসারী, আমি ফিরে আসবো অবশ্যই আপনার কাছে বিস্তারিত জানার জন্য। আমি অবশ্যই ফিরে আসবো। দর্শক, একটা বিরতির সময় হচ্ছে। ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। আর একটু বড় মাত্রার ভূমিকম্প হলে কি হবে বিষয়টি নিয়ে কথা বলছিলাম। এরই মধ্যে আমার দুজন অতিথি আমার সাথে যুক্ত হয়ে গেছেন। মেহেদী আহমেদ আনসারী, আপনাকে এই অংশে শুরুতেই যুক্ত করতে চাই। গত কয়েক বছর ধরে দেশে ছোট ও মাঝারি মাত্রার যে ভূমিকম্পের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেছে এবং এক ধরনের বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ঘন ঘন হালকা ভূকম্পন মূলত একটি বড় শক্তির ভূমিকম্পের প্রাথমিক ধাপ। আপনার মতামত জানতে চাই। আবার যেটা বলা হচ্ছে যে 7 মাত্রার ভূমিকম্পের যে সময়সীমা সেটির মধ্যে নাকি আমরা প্রবেশ করে গেছি। অবস্থা কোন দিকে যাচ্ছে, কি বার্তা পাচ্ছি আমরা, পূর্বাভাস কি, আপনার কাছে একটু জানতে চাই জনাব আনসারী। আসলে আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড বলি, আমাদের বাংলাদেশে মোটামুটি 6টা সোর্স জোন আছে, অর্থাৎ ভূমিকম্প তৈরি করার মতো জায়গা আছে। তার মধ্যে আছে হচ্ছে প্লেট বাউন্ডারি 1। আমি একটু সময় দেন। প্লেট বাউন্ডারি 1টা হচ্ছে আপনার মিয়ানমার থেকে শুরু করে নোয়াখালী পর্যন্ত। এখানে 1762-তে একটা 8.5 ম্যাগনিটিউড আর্থকুয়েক হচ্ছে। দেন প্লেট বাউন্ডারি 2 হচ্ছে আপনার নোয়াখালী থেকে শুরু করে সিলেট, যেখানে গতকাল আর্থকুয়েক হচ্ছে, আজকে ছোট ছোট 2টা হলো, এবং এখানে 1869-এর কাছার আর্থকুয়েক হচ্ছে। প্লেট বাউন্ডারি 3 হচ্ছে সিলেট থেকে চলে গেছে ইন্ডিয়ার দিকে, এখানে 1983 মঙ্গল আর্থকুয়েক হচ্ছে। তার দেখেন এগুলো 3টা জোনেই কিন্তু 7 বা তার বেশি। আর আছে ডাউকি ফল্ট, যেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখানে, সেখানে 8.1 ম্যাগনিটিউড হচ্ছে 1897-এ। দেন আছে মধুপুর ফল্ট, যেখানে যমুনা ব্রিজে যেটা কারণে ডিজাইন করা হয়েছে, এটা হচ্ছে বগুড়া শেরপুরে, এখানে একটা 7.1 ম্যাগনিটিউড আর্থকুয়েক হয়েছে 1885-এ। আর উপরে আছে ধুবড়ি আর্থকুয়েকের সোর্স, যেখানে হয়েছে ধুবড়ি ফল্ট বলে, 1930-তে 7.1। তার দেখেন প্রত্যেকটাতে 7 অর অ্যাবভ আর্থকুয়েক হয়েছে। গত 1762 একটা একটু অ্যাবে, বাট 1870 থেকে 1930 পর্যন্ত। তো রাফলি আপনি যে কথাটা বললেন 125 বা 150 বছরের যে বলাই আমরা বলি রিটার্ন পিরিয়ড, সেটার মধ্যে আমরা আছি। এই জন্য বলছি 1870 যেটা, সেটা কিন্তু অলমোস্ট 150 বছর ক্রস করে গেছে। তার মানে 125 বছর বা প্লাস মাইনাস ওদিকে আছে। যেটা প্লেট বাউন্ডারি কালকে যে আর্থকুয়েকটা হলো, বড় আর্থকুয়েক যেটা রিলেটিভলি বড় 5.7, এর আগে ঢাকার আশেপাশে 25 কিলোমিটার দূরে এবং 10 কিলোমিটার ডেপথে এই মাত্রার ভূমিকম্প হয়নি। গত 2-3 বছর ধরে 4, 3.5 এরকম আর্থকুয়েক হচ্ছে নবাবগঞ্জে বা ঢাকার আশেপাশে, বাট 5.7টা কিন্তু একটু বড় আর্থকুয়েক। এবং আপনি মনে রাখবেন যে একমাত্রা বাড়া মানে 32 গুণ শক্তি বেশি। তার মানে 4 ম্যাগনিটিউডের আর্থকুয়েকের যে শক্তি, তার থেকে 5 ম্যাগনিটিউডের শক্তি হচ্ছে 32 টাইমস মোর, 5.7 সেটা প্রবলি 100 টাইমস মোর। তার মানে এই জন্য আপনি দেখবেন যে ঢাকার অলমোস্ট গতকাল হয়তো অনেকে বলছে না, বাট আমার কাছে বিভিন্ন নিউজ বা যারা বন্ধু বান্ধব পাঠাচ্ছে, দেখা যাচ্ছে ঢাকার প্রত্যেকটা জায়গায় অ্যাটলিস্ট আমি মনে করি যে 80% বিল্ডিংয়ের সামান্য হলো ক্র্যাক আছে। সেটা হয়তো ফিজিক্যাল মানে বিল্ডিংয়ের জন্য ক্ষতিকারক না, কিন্তু ক্র্যাক ডেভেলপ করেছে, যেটা এর আগের কোনো আর্থকুয়েকে হয়নি। তার মানে একটা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক যদি একই জায়গায় হয়, যেটা অতীতে হয়েছে, তাহলে কি হবে আপনি একটু চিন্তা করতে পারেন। মোটামুটি আমাদের একটা স্ট্যাটিস্টিক্স আছে, এটা রাজুকের একটা প্রজেক্ট ছিল, প্লাস আরবান রেজিলিয়েন্সের প্রজেক্ট আছে রাজুকের, আর সিডিএমপির প্রজেক্ট। এই দুটোই বলছে যে, এবং আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা প্রায় 3,500 ফ্যাক্টরি বিল্ডিং চেক করেছি। আমাদের রাজুকের ওই প্রজেক্টে আরও 3,500 স্কুল বিল্ডিং চেক করা হয়েছে, জাস্ট রিসেন্ট প্রজেক্টে। এই 7,000 বিল্ডিংয়ে দেখা যাচ্ছে ওখানে বলছে যে রাফলি 40% বিল্ডিং ঢাকায় হচ্ছে খারাপ। আমরা বারবার দেখবেন আমরা কালার কোডের কথা বলছি, তার মানে হচ্ছে গ্রিন বিল্ডিংগুলো হচ্ছে সেফ, তার মানে 60% বিল্ডিং সেফ, বাট বাকি যে 40% সেগুলো হয়তো রেড অথবা ইয়েলো কালার বিল্ডিং। তার মানে ইফ 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক হ্যাপেন্স, মোস্ট অফ দোজ 40% বিল্ডিং আউট অফ ঢাকার 6 লাখ বিল্ডিং আছে যেগুলো পাকা দালান, তার মানে 2.5 লাখের মতো বিল্ডিং মে কলাপস। তার মানে আমাদের এখন করণীয় হচ্ছে যে এই বিল্ডিংগুলো, মানে আপনি হয়তো করণীয় বলেন, আমি করণীয় বলছি এই জন্য ইমিডিয়েটলি আমাদের সরকারের একটা নির্দেশনা আসা উচিত। সাধারণ মানুষ প্রত্যেকটা বিল্ডিং চেক করবে এবং সরকারের কাছে একটা রিপোর্ট দাখিল করবে। কে চেক করবে? এটা কিন্তু আমাদের রানা প্লাজা পরে যে আমাদের যে কোম্পানিগুলো, আমাদের ইঞ্জিনিয়ারিং ফার্ম, সেটা মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, সিভিল হতে পারে, এই সমন্বিত কোম্পানিগুলো বিল্ডিংয়ের ফায়ার ইলেকট্রিক্যাল স্ট্রাকচার চেক করবে এবং সরকার অর্থাৎ রাজুক ঢাকার ক্ষেত্রে, সিডিএর ক্ষেত্রে চিটাগাংয়ের ক্ষেত্রে সিডিএ, চিটাগাংয়ের ক্ষেত্রে কেডিএর ক্ষেত্রে হচ্ছে খুলনার ক্ষেত্রে কেডিএ, এই চেকিংগুলো
করে রাজুকে সাবমিট করবে, সরকারের একটা পয়সা খরচ হবে না। কিন্তু সরকারের যে নির্দেশনা, এটা আইদার আপনার ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট হতে পারে অথবা রাজুক হতে পারে, ঢাকার ক্ষেত্রে পেপারে একটা সার্কুলার দিতে হবে, সবাইকে নিজের বাসায় চেক করে সার্টিফিকেট জমা দিতে হবে। কারণ এখন কিন্তু হাই টাইম টু হ্যামার ইট। কারণ হচ্ছে যে প্রত্যেক বিল্ডিং কিন্তু হালকা পাতা ক্র্যাক আছে, কিছু বিল্ডিং মেজর ক্র্যাক আছে। অটোমেটিক যদি চেক হয়, যেগুলো গ্রিন বিল্ডিং ভালো বিল্ডিং সেগুলো আলাদা হয়ে যাবে। তার মানে আমাদের একটা বলতে পারেন প্রায়োরিটাইজ যে কোন বিল্ডিং খারাপ কোনটা ভালো, এটার একটা আমাদের লিস্ট তৈরি করতে হবে। এটা আমাদের নিজেদেরকে করতে হচ্ছে, নিজেদের করতে হবে। কারণ আপনি শুনেন, এটা কিন্তু খুব বেশি অর্থ ব্যয় না। একটা ধরেন টিপিক্যাল একটা 5 কাঠার 6 তলা বিল্ডিং যেখানে 10টা ফ্ল্যাট, মিনিমাম ঢাকাতে মহৎপুরে 1 কোটি টাকা, গুলশান মনে 5 কোটি, তার মানে মিনিমাম 1 কোটি নিচে নেই। এখন বিল্ডিং চেক করতে খরচ 2 থেকে 2.5 লাখ। তার মানে প্রতি ফ্ল্যাট 10টা ফ্ল্যাট থাকলে 25,000 টাকা, যে 1 কোটি টাকা কিনে সে 25,000 টাকা ব্যয় করতেই পারে। এইটা কিন্তু সরকার যদি এখন এটা হ্যামার না করে, এটা আমরা 2015-তে প্রথম বলেছিলাম, তখন যে ডিজাস্টার সেক্রেটারি ছিল তখন বলেছিল যে এটা ইঞ্জিনিয়ারের পকেটে পয়সা ঢোকানো। তো আমার তো পকেটে পয়সা ঢোকানোর কোনো দরকার নেই, কিন্তু 10 বছর যদি আমরা এই কাজটা করতাম, উই হ্যাভ বিন অ্যাচিভড আ লট। কিন্তু এখন হাই টাইম, কারণ এখন যেটাকে 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক কিন্তু বলবে ইঞ্জিনিয়ার ডিজাইন ফল্ট করেছে, কেউ কিন্তু আর্কিটেক্ট প্ল্যানারকে ধরবে না, ইঞ্জিনিয়ার। কারণ বিল্ডিং এর নকশা প্রণয়নে সে ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, ফায়ার রিলেটেড সব কিন্তু ইঞ্জিনিয়াররা করে। কিন্তু দেখা যায় যে এটা সবচেয়ে নেগলেক্টেড। কিন্তু আমি নেগলেক্টের কথা আমি বলতে চাই না, এখন আসলে দেশবাসীর বা আমাদের সবার স্বার্থের জন্য বিল্ডিং চেকিং প্রায়োরিটাইজ ওয়েতে শুরু করা উচিত। মানে আমরা যেটা ধারণা করি বা আশঙ্কা করি যে দুইটা বড় শক হয়, তারপরে আরেকটা মানে মেজর অ্যাটাকের একটা থাকে। ফোরশক আফটার শকের কথা যদি বলতে চাই, ধরেন আমি কালকের আর্থকুয়েক যদি 5.7 বলেন, ইট ইজ স্টিল কিন্তু নট এ লার্জ আর্থকুয়েক। লার্জ আর্থকুয়েক ডেফিনিশন হচ্ছে আপনি কিন্তু 7 বা তার উপর হতে হবে। আপনি যদি টার্কিতে দেখেন 2023 আর্থকুয়েক, আচ্ছা 2023 আর্থকুয়েক, সেখানে দেখবেন যে ফেব্রুয়ারি 6, 2023 ব্যাক টু ব্যাক 7+ আর্থকুয়েক হয়েছে এবং 50,000 লোক মারা গেছে। কারণ কি, টার্কির আনকারা শহরটা ফুল প্রোটেক্টেড আর্থকুয়েকে, কিন্তু যেখানে আর্থকুয়েক হয়েছে কারাহানমান্স একটু দূরে, সেখানে কোনো আর্থকুয়েক প্রোটেকশন ছিল না। এবং ওখানে 10 জন মানুষকে উদ্ধার করতে বিবিসি তথ্য অনুযায়ী, বিবিসি একটা তথ্য পরে একটা প্রামাণ্যচিত্র তৈরি করে, ওরা বলেছে রাফলি 2 কোটি থেকে 3 কোটি টাকা খরচ হচ্ছে 10 জনকে উদ্ধার করতে। কারণ একজন মানুষকে উদ্ধার করতে ওটা ক্রেন লাগবে, ইলেকট্রিক সাপ্লাই লাগবে, আপনার কাটার মেশিন লাগবে, মানুষের লাগবে, এই রিসোর্স। আর একটা 5 কাঠা প্লটে 6 তলা বিল্ডিংকে রেট্রোফিট করতে হবে, মজুদীকরণ করতে 50 লাখ খরচ, আপনি কোন দিকে যাবেন? তো আমাদের এখানে আমি সোজা সাপটায় বলি, আমাদের আমলা বা যারা এটার সাথে জড়ানো, যারা ডিসিশন মেকার, তারা মোর ইন্টারেস্টেড ইন মেকিং মানি থ্রু বাইং হেভি ইকুইপমেন্ট ইনস্টেড অফ অ্যাসেসিং দি বিল্ডিং, যেটা মোর আমাদের খরচ কম হবে। কারণ 90% মানুষকে আর্থকুয়েকে বাঁচানো সম্ভব যদি ভূমিকম্প সহনীয় বিল্ডিং হয়। আফটার আর্থকুয়েক যদি ঘটে যায়, আপনি ওখান থেকে টেনে বের করতে কিন্তু অনেক খরচ। অসংখ্য ধন্যবাদ মেহেদী আহমেদ আনসারী। আমি আসলে আজকে প্রকৌশলী হাসমতুজ্জামান আপনাকে আর সময় দিতে পারলাম না, একেবারে সময় শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাকে সময় দেওয়ার জন্য। যে যেখানে আছেন অবশ্যই নিরাপদে থাকবেন, অবশ্যই সৃষ্টিকর্তা আপনাদের হেফাজত করুন। আর আজকের মতো শেষ করছি ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরও।